হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া মুভি হাউসফুল 5কে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি লোককে শিপের মধ্যে দৌড়াতে দেখতে পাই, কারণ তার পেছনে একজন খুনি পড়েছিল। তারপরে খুনিটি সেই লোকটাকে ধরে মেরে ফেলে। তারপরে আমাদেরকে দুদিন আগের সিন দেখানো হয়, যেখানে বলা হচ্ছিল ইউকে সব থেকে বড়লোক ব্যক্তি রঞ্জিতের 100তম জন্মদিন ছিল, আর তারা এই শিপের মধ্যে বার্থডে সেলিব্রেট করবে, আর এখানে অনেক বড় বড় লোকেরাও আসবে। কিন্তু আমরা দেখতে পাই রঞ্জিত তো নিজের বার্থডের আগেই মারা যায়। রঞ্জিতের পাশে বসেছিল তার ছেলে দেব। সে তার বাবাকে হারিয়ে ভীষণই দুঃখিত ছিল। তার সঙ্গে সঙ্গে তাদের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস গুলোকেও আমরা দেখতে পাই, যাদের নাম ছিল মায়া, বেদি আর সিরাজ। রঞ্জিত মরে যাওয়ার পরে তারা সবাই বলা কওয়া করছিল যে তার মরে যাওয়ার খবরটা যদি একবার বাইরে চলে যায় তাহলে স্টক মার্কেট নিচে নেমে যেতে পারে। তাই জন্য এই খবরটা বার্থডে সেলিব্রেশনের পরে আস্তে আস্তে বেরোবে। তার কিছুক্ষণ পরে রঞ্জিতের লয়ার এসে সবাইকে জানায় যে সে একটা হোলোগ্রামের দ্বারায় সবকিছু বলে গিয়েছে, সবার জন্য সে মেসেজ রেখে গিয়েছে, যেটা চালানোর পরে রঞ্জিত বলছে যে দেব তার দ্বিতীয় পক্ষের বউয়ের ছেলে, কিন্তু তার প্রথম বউয়ের জলি নামের একটি বাচ্চা রয়েছে। তার পেছনের দিকে জ্বলে যাওয়ার একটি দাগ রয়েছে, আর তার বউ একজন ফরেনার। রঞ্জিত তখন দেবকে বলে, এখন তোমার দায়িত্ব যে তুমি তোমার বড় ভাইকে খুঁজে তার ভাগটা তাকে দাও, আর যদি জলিকে খুঁজে না পাওয়া যায় তাহলে আমার প্রপার্টিটাকে তোমরা সবাই মিলে ভাগ করে নিও। এই সব কিছু শোনার পরে তারা খুবই অবাক ছিল, আর তারা এটাও জানতে পারে রঞ্জিতের ওই পার্টিতে জলিও আসতে চলেছে। এই কারণে তারা একে অপরের সাথে কথা বলছিল। তখনই সেখানে একটি লোক তার ওয়াইফের সাথে এন্ট্রি নেয় আর বলে, আমার নাম জালাবুদ্দিন উরফ জলি। যেটা শোনার পরে দেব খুবই খুশি হয়ে যায়। সে ভাবে তার বড় ভাইকে সে খুঁজে পেয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে জলি নিজের চিহ্ন সবকিছু দেখিয়ে প্রুফ করে দেয়। কিন্তু তখনই সেখানে আরো একটি লোক আসে তার বউকে নিয়ে, আর সে বলে তার নাম জলভূষণ উরফ জলি, আর সেও নিজের বার্থমার্ক দেখিয়ে বলে যে আমি দেবের বড় ভাই। এই সবকিছু দেখে সবাই খুবই কনফিউজ হয়ে যায়। আর তার কিছুক্ষণ পরে আরো একটি লোক আসে যার নাম হলো জুলিয়াস, তারও নাম জলি। সেও এসে সেই সেম কথা বলে যে আমিও দেবের বড় ভাই। সেই তিনজনকে দেখার পরে এখানে বসে থাকা প্রত্যেকটি লোক খুবই অবাক হয়ে যায়। তারপর এখানে সবাই বুঝতে পেরে গিয়েছিল যে এখানে কোনো একটা ফ্রড চলছে। তখনই দেব ডক্টর আমনকে বলে যে সবার ডিএনএ নিয়ে নাও, আর ডিএনএটাকে টেস্ট করে বার করো যে আসল জলি কে। তারপরে তারা রাত্রেবেলা পার্টি করা শুরু করে দেয়, আর এদিকে রাত্রেবেলা সবাই মিলে পার্টি করা শুরু করে দেয় সেই শিপের মধ্যে। অন্যদিকে ডাক্তার সেই স্যাম্পেলটা নিয়ে টেস্ট করতে লাগে। তারপরের দিন জুলিয়াসের যখন চোখ খোলে তখন সে দেখতে পায় সে জাগভূষণের বউ শশিকলার সাথে শুয়ে রয়েছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, আর সঙ্গে সঙ্গে শশিকলাকে সে তুলে দেয় আর তাকে বকা দিতে শুরু করে যে তুমি এখানে কি করছো। তারপরে তারা দুজনে বাইরে গিয়ে দেখে এদিকে জাগভূষণ তো নিজেই জালাবুদ্দিনের বউ জারার সাথে শুয়ে রয়েছে। তাই এরা সবাই মিলে এখানে হাঙ্গামা শুরু করে দেয়। তারপরে এরা চারজন মিলে জালাবুদ্দিনকে খুঁজতে যায় যে এখানে আখরি পাস্তার সাথে শুয়েছিল। এইসব দেখে তারা খুবই অবাক হয়ে যায় যে তারা এদিক ওদিক কিভাবে গেল। আর সব থেকে অবাক করার বিষয় এটাই ছিল যে সেখানে জুলিয়াসের বউটা গায়েব ছিল। এই ব্যাপারে শুনতে জুলিয়াসের থেকে বেশি চিন্তায় জালাবুদ্দিনকে লাগছিল দেখে। তারপরে সিনটা প্রেজেন্টে শিফট হয়ে যায়। এরা সবাই মিলে কাঞ্চিকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কাঞ্চিকে তারা কোথাওই খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে দেব আর বাকি লোকেরা ডক্টর আমানের আসার অপেক্ষা করছিল যাতে তারা আসল জলির ব্যাপারে খোঁজ খবর লাগাতে পারে, কিন্তু আমানের কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। আর খুঁজতে খুঁজতে কাঞ্চিকে তারা খুঁজে পেয়ে যায়, যার অবস্থা খুবই খারাপ ছিল। সেই সময় সেখানে দেব আর বাকি লোকেরাও চলে আসে, আর তখনই ওপর থেকে হঠাৎ করে ডক্টর আমানের লাশ বডিটা পড়ে যায়। ওপর থেকে লাশ পড়ে, আর সেটা দেখে সবাই খুবই অবাক হয়ে গিয়েছিল। আর আজকেই ডক্টরের আসল জলির ব্যাপারে সত্যি কথা বলার ছিল, কিন্তু ডক্টর এখন মরে গিয়েছে। তাই জন্য দেবের মনে হয়
যে সত্যি কথা লুকানোর জন্য এই 3টে জলির মধ্যে থেকে একটা জলই হয়তো ডক্টরকে মেরেছে। সেই জন্য সেই 3 জনকে ওই শিপের জেলের মধ্যে বন্ধ করে দেয় তারা, যেটার কন্ট্রোল বাটুক পাটেল নামের একজন লোকের হাতে ছিল। যখন এরা সবাই জেলের মধ্যে ছিল তখন এরা একে অপরের সাথে লড়াই করছিল, আর কথায় কথায় সত্যি কথাটা বেরিয়েই আসে। এদের মধ্যে থেকে কেউই আসল জলি নয়, আসলে তারা রঞ্জিতের মৃত্যুর খবর পেয়ে এখানে ছক কষে এসেছে সব পয়সা হাতাই করবে বলে। আর এর থেকেও বড় টুইস্টের কথা এটাই ছিল যে এদের সবাইয়ের বউগুলো নকল ছিল, আর এরা নিজেদের গার্লফ্রেন্ডকে একে অপরের কাছে পাঠিয়ে রেখেছে জাসুসির জন্যই। সত্যি কথা জানার পরে তারা ডিসাইড করে যে তারা খুনির ব্যাপারে সব খোঁজ লাগিয়েই ছাড়বে। আর এদিকে আমরা দেবকে দেখতে পাই, যে কিনা পুলিশকে ইনফর্ম করেছিল মার্ডারের ব্যাপারে, যাতে করে এই জলিদের কাছ থেকে সে সত্যি কথাটা বার করতে পারে। তারপরে আমরা জলি আর বাবা নামক দুটো পুলিশওয়ালাকে দেখতে পাই, যাদের ফালতু কাজকর্মের কারণে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল আজকে। তখনই বাবার কাছে তার এক্স মায়ের ফোন আসে, আর সে জানায় শিপের মধ্যে মার্ডার হয়ে গিয়েছে, আর এই কারণেই আমি চাই যে তুমি এই কেসটাকে সলভ করো। এটা শোনার পরে বীরু বলে যে যদি আমরা শিপের মধ্যে চলে যাই তাহলে আমাদের ব্যাপারটা পুরোপুরি চাপা থাকবে, আর ওখান থেকে কেস সলভ করে আমরা অনেকগুলো পয়সা আটতে পারবো। তখন সেই আইডিয়াটা বাবারও বেশ ভালোই লাগে। এদিকে এরা জেল থেকে কোনোভাবে বেরিয়ে আসল খুনিকে খোঁজার জন্য চলে যায়। সবার প্রথমে তাদের এটাই প্ল্যান ছিল রঞ্জিতের লাশটাকে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেবে, আর তাদের গার্লফ্রেন্ডদেরকে বলেছিল ল্যাবে গিয়ে সেই স্যাম্পেলগুলোকে বদলে দিতে আর ওগুলোকে চেঞ্জ করে নষ্ট করে দিতে, যাতে টেস্টের রিপোর্ট কোনোভাবে সামনে না আসে। তারপরে তারা নিজেদের কাজে লেগে পড়ে। তখনই ভুল করে তারা রঞ্জিতের লাশটাকে নিয়ে একটা ঘরের মধ্যে পৌঁছে যায়, কারণ এদের দিকে অনেকগুলো লোক আসছিল। তারপরে সেখানে বেরিয়ে এসে ডক্টরের পকেট থেকে কিছু চেক করে সেখান থেকে বেরিয়ে যায়। তখন যারা সেটার ভিডিও বানিয়ে নেয়, আর সে ভাবতে থাকে এই হয়তো ডক্টরকে খুন করেছে, যে তার প্রমাণগুলোকে মেটাতে এসেছিল। তারপরে এরা 3 জন নিজেদের বয়ফ্রেন্ডের কাছে পৌঁছে যায়, যারা কিনা সবাই চলে যাওয়ার অপেক্ষা করছিল, কারণ তারা লাশটাকে এখনো অব্দি কোনো ঠিকানা লাগাতে পারেনি। তারপরে শশিকলা বেদির ভিডিওটাকে এদের সবাইকে দেখায়, আর এবারে আমরা প্রুফ করেই দেবো যে আসল খুনিটা কে, যেটা দেখার পরে এরা সবাই অনেক খুশি হয়ে যায়। তখনই তারা আলমারিটা খুলে রঞ্জিতের লাশটা নিতে যাচ্ছিল, তখনই সেখানে বেদির লাশ বেরিয়ে আসে। আসলে বেদিকে অনেক আগেই হয়তো কেউ মেরে দিয়েছে, এই কথাটা তারা একদমই জানতো না। বেদির লাশটা নিয়ে যাওয়ার সময় এদেরকে বীরু আর বাবা ধরে নেয়। জুলিয়াস এদের দুজনকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই মানতে চাইছিল না। কথায় কথায় তাদের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। তখন বাবা আর বীরু দুজন মিলেই এদেরকে খুব মারধর করে। তারপরে বাইরে এসে বীরু তখন বাবাকে বলে, আমি একটা প্রমাণ পেয়েছি, পাক্কা এটা কিলারেরই কোনো একটা ক্লু হবে। তাই জন্য সে তার রুম চেক করার জন্য বলে, আর তারা কার রুমের কথা বলছে সেটা তো আমরা আরো আগে জানতেই পারবো। সব প্রমাণ একত্র করার পরে বাবা আর বীরু সবাইকে তাদের কাছে ডেকে পাঠায়, আর সত্যি কথা বলতে থাকে ওই ডক্টরকে এই 3টে জলি মিলে মারেনি, তাদেরকে অন্য কেউ মেরেছে। এটা শোনার পরে এই 3 জন অনেক খুশি হয়ে যায়। তারপরে বীরু বলে আসল খুনি অন্য কেউ নয়, সেটা হলো দেব, আর সে রিভিল করে দেবেরই একটা জিনিস সে পেয়েছিল। তারপরে তারা দেবের রুমের তল্লাশি করেছিল, সেখান থেকে তারা আরো এভিডেন্স পায়। যখন তারা রুম চেক করেছিল তার জুতোর সোলের নিচে একটা চিপ পাওয়া গিয়েছে, যেটা ল্যাবে ছিল। ল্যাবের মধ্যে তার অর্ধেক অংশ পড়েছিল আর বাকিটা তার জুতোর নিচে। তারপরে তারা দেবকে জেলের মধ্যে পুরে দেয়। তখন দেব চিল্লাতে থাকে, সে বলে আমি কোনো খুন করিনি, আমার প্রপার্টি আমি নেওয়ার জন্য কেন সবাইকে খুন করতে যাব। কিন্তু দেবের কথাতে কেউই বিশ্বাস করে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই জুলিয়াস কোথাও একটা যাচ্ছিল, আর তখনই সেখানে সে দেখতে পায় রক্তর পাশে ডায়মন্ডের একটা ছোট টুকরো পড়েছিল। এটা দেখে জুলিয়াস ভাবে যে যে খুন করেছে তার ডায়মন্ড নিশ্চয়ই গায়েব রয়েছে হাতের ব্রেসলেট থেকে, তাই জন্য তাকে এমন একজন লোককে খুঁজতে হবে যার হাতের ব্রেসলেট থেকে ডায়মন্ডটা মিসিং রয়েছে। এরপরে পার্টির সময় সে সবার হাত চেক করতে থাকে নাচ গান করতে করতে। হঠাৎ করে এই সব কিছুর মধ্যে সে দেখতে পায় সেই শিপের যে ক্যাপ্টেন রয়েছে তার হাতের ঘড়ির থেকে একটা ডায়মন্ড মিসিং রয়েছে। আর এই কথাটা জুলিয়াস তাড়াতাড়ি করে বীরু আর বাবাকে জানিয়ে দেয়। আর তারপরে যখনই তারা তাকে ধরতে যাচ্ছিল তখনই শিপের পুরো লাইট চলে যায়, আর এদিকে
চারিদিকে হাঙ্গামা শুরু হয়ে গিয়েছিল আর এরা যা হোক করে ক্যাপ্টেনকে ধরে নেয়। তখনই ওখানে এন্ট্রি হয় বাবা আর বীরুর সিনিয়র অফিসারের, যে জানতে পেরেছিল এই শিপের মধ্যে অনেকগুলো মার্ডার হচ্ছিল, যার কারণে সেই শিপে সে এসেছে। আর সে এসে দেখে এখানে তো শিপের ক্যাপ্টেনেরই মৃত্যু হয়ে গিয়েছে। এটা দেখার পরে সবাই খুবই অবাক হয়ে যায়। তারপরে দাগরু জানায়, আমি এখানে এসে অনেক আগেই সবকিছু যাচ পাড়তাল করে নিয়েছি। আসলে যখন ডক্টরের খুন হয়েছিল ক্যাপ্টেনটা তখন সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিল, যার কারণে তাকেও আজকে মৃত্যুর ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। তারপরে ডাগরু রঞ্জিতের লাশটাকে নিয়ে আসে, যেটা কোথাও একটা পড়েছিল। তার সাথে সাথে সে এই সব লোকদেরকে একটা করে লেটার দেয়, যেই লেটারের মধ্যে তাদের কালো চিটটা লেখা ছিল। পাস্টে তারা কি কি করে এখানে এসেছে সেই সব প্রমাণ সেখানে ছিল। এখানে ডাগরু পুরো তৈরি করে এসেছিল সবকিছু। আর এদিকে মায়ার লেটার দেখে সে খুবই অবাক হয়ে যায়, কারণ গ্যামলিং এর জন্য তার উপরে লক্ষ লক্ষ টাকার ধার দেনা রয়েছে। তখন ডাগরু বলে, পয়সা নেওয়ার জন্য হয়তো তুমি মার্ডার গুলো করেছো। অন্যদিকে দেবের উপরে একটা হিট অ্যান্ড রান কেস চলছে, যেটা সে পয়সা খাইয়ে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছে। তারপরে দাগরু বলে, কালকে সকাল অবধি তোমরা সবাই জানতে পেরে যাবে যে আসল খুনিকে। আমাকে কিছুটা সময় দাও, তারপর সবার এক এক করে পোল আমি খুলছি। তারপরে সে শুতে চলে যায়। আর তারপর রাত্রেবেলা জুলিয়াস এসে বাকি তিনজনকে বলে যে আমাদেরকে কিছু একটা করতেই হবে, কারণ যদি আসল খুনি বার হয়ে যায় তাহলে সবকিছুই বরবাদ হয়ে যাবে। এর থেকে বরং ওই বুড়োটাকেই মেরে দিই, যার ফলে আসল খুনিও বার হবে না, আসল জলিও বার হবে না, আর প্রপার্টিটা তখন ইকুয়ালি সবার মধ্যে ভাগ হয়ে যাবে। এই সব কিছু শোনার পরে সবাই মানা করে দেয়। তারপর রাত্রেবেলা মাস্ক পরা একটি লোক চুপচাপ দাগরুর রুমে যায় বন্দুক নিয়ে তাকে মারবে বলে, কিন্তু সেখানে তো দাগরু ছিলই না। তারপরে রিভিল হয় এই মাস্ক পরা লোকটি আসলে দেব ছিল। তারপরে দাগরু এসে বলে যে আসল খুনি তো তুমি বার হয়ে গেলে, আর তোমাকে এখন আমার থেকে কে বাঁচাবে। তারপরে দাগরু আসে এবং সেখানে জানায় যে জুলিয়াস একজন ডিটেকটিভ ছিল, তাকে রঞ্জিতই হায়ার করেছিল আসল জলির খোঁজ খবর নেওয়ার জন্য। আর এখানে এসে সে তো খুনিকে খুঁজতে শুরু করে দিয়েছে। তারপরে ওখান থেকে আরো একটা মাস্ক পরে আসা লোক দেবকে এসে মেরে সেখান থেকে পালিয়ে যায়, আর জুলিয়াস তার পিছু নিতে থাকে। আর আমরা দেখতে পাই দেব আসলে মরেনি, সে উঠে দাগরুকে মারার চেষ্টা করছে, কিন্তু দাগরু তাকে খুব বাজেভাবে পিটিয়ে দেয়। তখন দাগরু বলে, আমি প্রথম থেকেই জানতাম এই প্ল্যানের মধ্যে তুই একা নয়, তোর সঙ্গে আরো কেউ রয়েছে। এদিকে জুলিয়াস যে মাস্ক পরা লোকটার পিছু নিচ্ছিল সেটা আর কেউ নয়, জলভূষণ বার হয়ে যায়, যাকে দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। তারপরে জলভূষণ সবার উপরে বন্দুক টেনে এটাই বলে যে আমি দেবের সাথে হাত মিলিয়েছিলাম, যাতে করে জলি হয়ে আমি তার ভাগটা নিয়ে নিতে পারি, আর অর্ধেক পয়সা আমি দেবকে দিয়ে দেবো। তখন যখন ডিএনএ টেস্টটা দেব বদলাতে গিয়েছিল ডক্টর তাকে দেখে নিয়েছিল, যার কারণে আমাদেরকে ডক্টরকে সরাতে হয়েছিল, যাতে করে প্রুফ এটাই হয় যে আমি জলি। আর এই খুনটা হওয়ার সময় সেই ক্যাপ্টেনটা এই খুনটাকে দেখে নেয়, যার কারণে তাকেও আমাদেরকে সরাতে হয়। অন্যদিকে বিধিরও সন্দেহ হয়ে গিয়েছিল, আর সে আমাদেরকে ব্ল্যাকমেল করছিল, যার কারণে তাকেও আমাদেরকে সরিয়ে ফেলতে হয়। এইসব বলার পরে জলভূষণ তখন বলতে থাকে, এখন তোমরা সবাই মরবে আর সব প্রপার্টি পাবো আমি। তখন এখানে দাগরু এসে তার সঙ্গে লড়াই করতে থাকে। তারপরে দেব তাড়াতাড়ি করে গিয়ে ওখানে লাগানো একটা ভয়ঙ্কর ফ্যান অন করে দেয়, যার ফলে এখানকার সব লোকই কেটে মরে যেত, কিন্তু যা হোক করে দাগরু সেই ফ্যানটাকে অফ করে দেয়। আর সেই সময় সেখানে আসল জলি এন্ট্রি হয়, আর সে বলে, আমি তো এখানে আমার বাবার সাথে দেখা করতে এসেছিলাম, যদিও বা সে এখন আর বেঁচে নেই। তো আমি শুধু এটাই বলতে চাই যে আমার তার একটা টাকাও লাগবে না, আমার কাছে যা আছে সেটা তার থেকেও বেশি আছে, এই টাকাগুলো তোমরা তোমাদের মধ্যে ভাগ করে নাও। যেটা শোনার পরে সবাই খুবই খুশি হয়ে যায়, কিন্তু দেব আর জলভূষণ খুবই দুঃখিত ছিল, কারণ তারা তিনটে খুন করেছে। যে পয়সার জন্য তারা তিনটে খুন করেছে সেই পয়সাটা সবাই ইজিলি ফ্রিতেই পেয়ে গেল, কোনো খাটনি না করেই। দেব আর জলভূষণকে জেলের মধ্যে পুরে দেওয়া হয়। এদিকে গাবড়ু বাবা আর বীরুর চাকরিটা ফেরত পেয়ে যায় তারা, আর পয়সা পেয়ে যাওয়ার পরে এই সব কটা লোকই অনেক বড় লোক হয়ে গিয়েছিল। এর সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের হাউসফুল 5 মুভিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে নিও। দেখা করছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।